Welcome everybody, welcome to my channel to see English coaching. সবাইকে বলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখনো অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকে ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে যেন শব্দটিকে আমরা কত রকম ভাবে ইংলিশে বলতে পারি এবং একে অপরের সাথে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা ইংলিশে বলবো যেন শব্দটিকে ব্যবহার করে সেটি আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। যেমন দেখো, তাকে যেন কোথাও দেখেছি, তো যেন শব্দটি ব্যবহার হয়েছে। শিশুটিকে দেখে মনে হচ্ছে যেন সে ক্ষুধার্ত। দেখো যেন পিছলে না পড়ে যাও, এই যেন বিনা মেঘে বজ্রপাত। আরো বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা দেখব যেখানে যেন শব্দটিকে আমরা বিভিন্ন ভাবে ইংলিশে প্রকাশ করতে পারবো। তো ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তো প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে আমরা দেখে নিই। তোমাকে এমন দেখাচ্ছে যেন তুমি সমীর সম্পর্কে কিছুই জানো না। তো দেখো যেন শব্দটি আছে, তো কিভাবে সেন্টেন্সটিকে আমরা বলবো? ইউ লুক as if you know nothing about সমীর। ইউ লুক as if you know nothing about সমীর। তো দেখো এখানে as if কনজাংশনটি ব্যবহার হয়েছে, তোমরা as though ব্যবহার করতে পারো। তো যেন অর্থে এখানে as if বা as though আমরা ব্যবহার করতে পারি। তারপরের পার্টটি লক্ষ্য করো, as if এর পরে যে সেন্টেন্সের যে পার্টটুকু লেখা হয়েছে যে ইউ নো নাথিং অ্যাবাউট সমীর, এখানে নো শব্দটি সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে। এখানে বাস্তবেই বলা হচ্ছে যে তুমি সমীর সম্পর্কে কিছুই জানো না, বাস্তবে যে সে সত্যিই সে সমীর সম্পর্কে কিছুই জানে না। সেই জন্য এক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট টেন্স কিন্তু ব্যবহৃত হয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা আনরিয়েলিটি বা ইমাজিনারি কোনো জিনিস বলার জন্য আমরা অ্যাজ ইফ সাধারণত ব্যবহার করে থাকি। সেটি পরবর্তী উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেব। তো দেখো এখানে বাস্তবে বলা হচ্ছে যে তুমি সমীর সম্পর্কে কিছুই জানো না, তোমাকে এমন দেখাচ্ছে যে তুমি সমীর সম্পর্কে বাস্তবে কিছুই জানো না, সেজন্য অ্যাজ ইফ ইউ নো নাথিং অ্যাবাউট সমীর, এইভাবে কিন্তু সেন্টেন্সটিকে বলা হয়েছে। পরের সেন্টেন্সটিকে দেখো, দেখো যেন পিছলে পড়ে না যাও। তো দেখো এখানে দেখো শব্দটি আছে এবং যেন, দেখো যেন পিছলে পড়ে না যাও। তো যেন শব্দটির ক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি? see that you do not slip and fall, see that you do not slip and fall। তো যেন অর্থে এখানে কিন্তু আমাদেরকে দ্যাট শব্দটিকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, রাকেশ এমন ভাব করছে যেন সে সম্পূর্ণ নির্দোষ, কিন্তু অ্যাকচুয়ালি রাকেশ নির্দোষ নয়, সে দোষী, কিন্তু সে এমন ভাব করছে। তো এই যে ভাব করছে, বাস্তবে সে কিন্তু নয় নির্দোষ। তো সেক্ষেত্রে আমরা যেন ব্যবহার করতে পারি কিভাবে? দেখো, রাকেশ বিহেভস অ্যাজ দো হি ওয়ার কোয়াইট ইনোসেন্ট, রাকেশ বিহেভস অ্যাজ দো হি ওয়ার কোয়াইট ইনোসেন্ট। তো অ্যাজ দো এর পরিবর্তে তোমরা কিন্তু অ্যাজ ইফও ব্যবহার করতে পারো। এবং এখানে দেখো হি এর পরে কিন্তু ইজ ব্যবহার করা হয়নি, ওয়ার ব্যবহার করা হয়েছে। কেন? আমি প্রথম উদাহরণের ক্ষেত্রে বলেছিলাম যে বাস্তবে সমীর সম্পর্কে সে কিছুই জানে না, সেই জন্য কিন্তু প্রেজেন্টে লেখা হয়েছে। কিন্তু দেখো রাকেশ এখানে ভাব করছে যেন সে সম্পূর্ণ নির্দোষ, কিন্তু আসলে কিন্তু সে দোষী, কিন্তু সে ভাব করছে। তো এখানে বাস্তব নয়, সেই জন্য এখানে হি ওয়ার কোয়াইট ইনোসেন্ট, হি ওয়ার কোয়াইট ইনোসেন্ট। সেই জন্য সেন্টেন্সটিকে অর্থাৎ অ্যাজ দো এর পরের যে পার্টটুকু সেখানে আমাদের ভার্বটিকে কিন্তু পাস্টে রাখতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, তাকে যেন কোথাও দেখেছি। তো যেন শব্দটি ব্যবহার হয়েছে, এখানে আমরা কিভাবে বলতে পারি? আই থিঙ্ক আই মেট হিম সামওয়্যার, আই থিঙ্ক আই মেট হিম সামওয়্যার। তো দেখো তাকে যেন কোথাও দেখেছি বা তার সাথে কোথাও যেন আমার সাক্ষাৎ হয়েছে। তো দেখো এখানে থিঙ্ক শব্দটি যেন অর্থে ব্যবহৃত হয়েছে, আই থিঙ্ক আই মেট হিম সামওয়্যার। পরের সেন্টেন্সটিকে দেখো, দেখো যেন বইটি হারিয়ে ফেলো না। তো দেখো, তো কিভাবে বলবে? see that you do not lose the book, see that you do not lose the book। তো দেখো এখানে
সি বলতে দেখো এবং যেন অর্থে দ্যাট শব্দটি ব্যবহৃত হয়েছে, যে বইটি হারিয়ে ফেলো না, ইউ ডু নট লুজ দ্য বুক, বইটি হারিয়ে ফেলো না। পরের সেন্টেন্সটিকে দেখো, এই যেন বিনা মেঘে বজ্রপাত, তো এখানেও যেন শব্দটি ব্যবহার হয়েছে, তো কিভাবে বলবে? ইট ইজ লাইক আ বুট ফ্রম ব্লু, ইট ইজ লাইক আ বুট ফ্রম ব্লু। তো দেখো যেন অর্থে লাইক শব্দটি এখানে ব্যবহৃত হয়েছে, তো যেন শব্দ ব্যবহারের জন্য আমরা কিন্তু লাইক শব্দটিকেও ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, রাজীবকে দেখে মনে হয় সে যেন একেবারে বোকা, কিন্তু অ্যাকচুয়ালি সে বোকা নয়। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলতে পারি? ইট সিমস অ্যাজ দো রাজীব ওয়ার কোয়াইট আ ফুল, ইট সিমস অ্যাজ দো রাজীব ওয়ার কোয়াইট আ ফুল। তো দেখো এখানে কিন্তু বাস্তবে রাজীব বোকা নয়, কিন্তু তাকে মনে করা হচ্ছে, কোনো কিছু ইমাজাইন করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটিকে অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পরে যে পার্টটুকু লিখবো, সেখানে সেই পার্টে ভার্বটি কিন্তু সবসময় পাস্টে থাকবে। তো দেখো রাজীব এখানে ওয়াজ নয় ওয়্যার, যেহেতু কল্পনা করা হচ্ছে সেই জন্য দেখো এখানে কিন্তু কোনো সময়ই ওয়াজ হয় না, এখানে কিন্তু বিভার্ব হিসেবে পাস্টে ওয়্যার ব্যবহৃত হয়। তো রাজীব ওয়্যার কোয়াইট এ ফুল। পরের সেন্টেন্সটিকে দেখো, রাকেশ এমন আচরণ করে যেন সে বাড়িটির মালিক, কিন্তু বাস্তবে সে বাড়িটির মালিক নয়, কিন্তু এমন আচরণ বা সে ভাবভঙ্গি করে যেন সে বাড়িটির মালিক। তো কিভাবে বলবে? রাকেশ বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার দ্য ওনার অফ দ্য হাউস, রাকেশ বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার দ্য ওনার অফ দ্য হাউস। তো দেখো এখানে অ্যাজ দো ব্যবহার করতে পারো, এবং তার পরের পার্টটুকুতে খেয়াল রাখবে যে বাস্তবে কিন্তু সে নয়, এখানে কল্পনা করা হচ্ছে বা আনরিয়েলিটি কোনো কথা বলা হচ্ছে। তো দেখো সেক্ষেত্রে এখানে কিন্তু অ্যাজ ইফ হি ওয়ার কল্পনা করা হচ্ছে যে হি ওয়ার দ্য ওনার অফ দ্য হাউস, এখানে কিন্তু অ্যাজ ইফ এর পরের পার্টে কিন্তু ভার্বটিকে পাস্টে লেখা হয়েছে, এবং বি ভার্বের ক্ষেত্রে সবসময় কিন্তু ইমাজাইন করা হচ্ছে যেহেতু, সেই জন্য দেখো ওয়্যার এই শব্দটি কিন্তু ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, শিশুটিকে দেখে মনে হচ্ছে যেন সে ক্ষুধার্ত। তো দেখো যেন অর্থে কি ব্যবহার করতে পারি? অ্যাজ ইফ বা অ্যাজ দো। তো দেখো দ্য চাইল্ড লুকস অ্যাজ ইফ হি ইজ হাংরি, দ্য চাইল্ড লুকস অ্যাজ ইফ হি ইজ হাংরি। তো দেখো এখানে ইজ ব্যবহৃত হয়েছে, কারণ বাস্তবে যখন মনে হবে যে সত্যিই সে ক্ষুধার্ত, তখন যেন অর্থে অ্যাজ ইফ ব্যবহার হবে, এবং তারপরে সেন্টেন্সের যে পার্টটুকু লেখা হবে সেখানে কিন্তু ভার্ব কিন্তু প্রেজেন্ট ফর্মে আমরা লিখতে পারি। তো এখানে আমাদের কনফিউশন হবে, কিন্তু আমরা কনফিউশনটা সহজেই দূর করতে পারবো কিভাবে? যখন বাস্তবে যে কথাটা বলা হচ্ছে সেটা যদি সত্যিই হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্টে লিখতে পারবো, কিন্তু যখন আমরা কোনো কিছু কল্পনা করছি, ভাবছি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা পাস্টে লিখবো অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পরে। তো যেন অর্থে তোমরা দেখলে যে কত রকম ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি, এবং যেন অর্থে আমরা কোথায় অ্যাজ ইফ বা অ্যাজ দো এবং কোন স্ট্রাকচারে অ্যাজ ইফ বা অ্যাজ দো ব্যবহার করতে পারি, সেটিও আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নিলাম। তো তোমরা অবশ্যই এই ধরনের সেন্টেন্স একে অপরকে বলে প্র্যাকটিস করতে থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।